জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ। ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, যে রুলটি জারি করা হলো সেখানে সংশোধনীত তত্ত্বাবধায়ক যে ব্যবস্থা সেটি বাতিল করা হয়েছিল, এটা ফেরার পথ কি সুগম হচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। সিফাত, সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংশোধনীটি সংসদে পাশ করেছিল, সেই সংশোধনী নিয়ে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নিয়ে দীর্ঘদিন থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি ছিল। তারা দাবি করেছেন বারবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের ভূমিকায় ছিলেন, তারাও সবসময় দাবি করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা সরকার তারা এক ধরনের কৌশল প্রয়োগ করে জোরপূর্বকভাবে অথবা সংসদকে ব্যবহার করে তারা বাতিল করেছেন, আদালতকে ব্যবহার করে বাতিল করেছেন। এই অভিযোগগুলো বেশ পুরনো এবং এই অভিযোগগুলো দেশের বিশিষ্ট নাগরিক যারা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, তারা অনেক সময় তুলেছেন এবং বিভিন্ন ধরনের সভা সেমিনারও হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তারই ধারাবাহিকতা আজকে একটি রিট করা হয়েছে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের কোর্টে, যে আদালতে যেটি করা হয়েছে যে এই যে পঞ্চদশ সংশোধনীতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, এটিকে তারা বাতিল চেয়েছেন এবং এই সিদ্ধান্তকে তারা অবৈধ ঘোষণা করার জন্য যে রুল চেয়েছেন, তারই প্রেক্ষিতে আদালত একটি রুল দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে, এই সংশোধনীটি কেন বাতিল করা হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন বেআইনি হবে না, এই মর্মে একটি রুল দিয়েছেন। এবং এরপরেই অ্যাটর্নি জেনারেল যেটি গণমাধ্যমকে জানিয়েছেন এবং যারা রিট করেছেন সেই আইনজীবীরাও কথা বলেছেন, তারা বলছেন যে তাদের মূল দাবিটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের জনগণের যে ভোটার অধিকার, যে গণতান্ত্রিক রাজনৈতিক যে একটি উন্মুক্ত চর্চা, সেটিতে আঘাত করা হয়েছে এবং সেটি ব্যাহত হয়েছে। এ কারণে মূলত তারা মনে করেন যে সরকারের যে পঞ্চদশ সংশোধনী যেটি ছিল সেটি বাতিল হওয়া দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসা দরকার। এবং রিটটি করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি সুজনের সম্পাদক, এছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকার একজন উপদেষ্টা হাফিজ উদ্দিন এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এই তিনজন তারা এই রিটটি করেছেন। তাদের পক্ষে একজন আইনজীবী শরীফ ভুইয়া, তিনি আদালতে এটি শুনানি করেছেন এবং অ্যাটর্নি জেনারেল তিনিও রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন। এবং যারা রিট করেছেন তারা যেটি আদালতের কাছে চেয়েছিলেন যে এই পঞ্চদশ সংশোধনীর উপর একটি স্থিতি অবস্থা বা অথবা স্থগিত করা হোক, যেটি অ্যাটর্নি জেনারেল বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে না, এটি স্থগিত করলে এটি আইনের সাথে একটি সাংঘর্ষিক হতে পারে, তবে এই আইনটি বিচার বিশ্লেষণ করা দরকার। এই সংশোধনীটি যেহেতু একটি বড় একটি ইস্যু, রাজনৈতিক ইস্যু, এবং এর সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর স্বার্থ রয়েছে, দেশের জনগণের ভোটার অধিকারের স্বার্থ রয়েছে, এ কারণে এই সংশোধনীটি বিচার বিশ্লেষণ করা দরকার, এটিকে যাচাই বাছাই করা দরকার, এজন্য সময় দরকার। এবং এই কারণে 8 সপ্তাহ রুল দিয়েছে আদালত এবং 8 সপ্তাহের পরে হাইকোর্টের যে অবকাশকালীন যেই ছুটি রয়েছে সেই ছুটির পরে দুই পক্ষের শুনানি শেষ করে এই রুলটি নিষ্পত্তি করে মূলত হাইকোর্ট একটি আদেশ দিবেন। হাইকোর্টের সেই আদেশেই এটি চূড়ান্ত হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে শেখ হাসিনার যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকার 11 সালে যেই সংশোধনীটি এনেছে সংবিধানের, সেই সংশোধনী বৈধ কি অবৈধ কিনা এটির জন্য আমাদের অনেক সময় অপেক্ষা করতে হবে এবং এটি দীর্ঘ সময় শুনানি হবে। হয়তো আরও আইনজীবী এই শুনানিতে সংযুক্ত করা হবে, আরও সিনিয়র যারা জ্যেষ্ঠ আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের, তাদেরকে হয়তো এই শুনানির সাথে যুক্ত করা হতে পারে, যেটি আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। দেশের যখনই কোনো বড় রাজনৈতিক ইস্যুতে, দেশের যখনই কোনো সংবিধান সংশোধনী ইস্যুতে উচ্চ আদালতে শুনানি হয়েছে, তখনই আমরা দেখেছি যে দেশের জ্যেষ্ঠ যে নামকরা আইনজীবীরা থাকেন, যারা সংবিধান আইন বিশেষজ্ঞ থাকেন, তাদেরকে এখানে যুক্ত করা হয়, তাদের অ্যামিকাস কিউরি হিসাবে নিযুক্ত করা হয়। এই শুনানিটির ক্ষেত্রে বা এই রুলটি নিষ্পত্তির ক্ষেত্রে এরকম একটি ঘটনা ঘটতে পারে, যেহেতু এটি বড় একটি ইস্যু, রাজনৈতিক ইস্যু, ভোটার অধিকারের একটি ইস্যু, রাজনৈতিক সরকারের একটি ইস্যু, সে কারণে এটি দীর্ঘ সময় শুনানি হবে, এটি আমরা ধারণা করছি। এরপর হয়তো একটি সিদ্ধান্ত আসবে যে আসলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কিনা, অথবা শেখ হাসিনা সরকার যেটি বাতিল করে গিয়েছিল সেটি বহাল থাকবে কিনা, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সিফাত। ধন্যবাদ জাহিদ। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হোসেন। দুপুরের মধ্যে রাজধানী সহ দেশের 11 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংকট রয়েছে। আবহাওয়ার খোঁজখবর রাখছেন সহকর্মী আসিফ ইকবাল। চলে যাচ্ছি তার কাছে। আসিফ,
কবে নাগাদ আবহাওয়ার উন্নতি হতে পারে, বিস্তারিত জানান আমাদেরকে। সিফাত, যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিস যে একটি পূর্বাভাস দিয়েছে যে সারা দেশে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাতে। আমরা এখন আছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। একটু আগে এখানে আমাদের ব্রিফ করেছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তিনি আমাদের যেটি বলেছেন যে বাংলাদেশের উপর দিয়ে আসলে একটি লঘুচাপ চলে যাচ্ছে। সেই লঘুচাপের কারণে আসলে দেশে ভারী থেকে অতি ভারী যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তিনি আমাদের যেটি বলছিলেন যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যেই রাজধানী সহ রাজধানী ছাড়াও বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতটি বিরাজমান থাকবে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। এই লঘুচাপের কারণে আসলে সাগর উত্তাল রয়েছে এবং সাগরে এই জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত কিন্তু চলমান রয়েছে। তাছাড়া তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই লঘুচাপের কারণে কিন্তু যে আমাদের চট্টগ্রাম এবং রাঙামাটি অঞ্চলে যে পাহাড় ধসের কিন্তু একটি আশঙ্কার কথা তারা জানিয়েছেন যে এই লঘুচাপের কারণে যে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই ক্ষেত্রে পাহাড় ধসের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি জানেন যে আমাদের দেশের এই পাহাড়ি অঞ্চলে কিন্তু একটি বিপুল পরিমাণ লোকজন কিন্তু পাহাড়েই কিন্তু বসবাস করেন। সেক্ষেত্রে তারাও কিন্তু এই পাহাড় ধসে একটা শিকার হতে পারেন এবং সেই জন্যই আসলে এই সতর্কতা জারি করা হয়েছে। সিফাত যেটি বলছিলেন, আমরা কিন্তু সকাল থেকেই আসলে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি দেখছি। যেটি বলছিলাম যে গতকাল রাত থেকেই কিন্তু আসলে সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছিল, বিশেষ করে রাজধানীতে। আমরা সেই বৃষ্টিপাতের ধারা কিন্তু সকালেও দেখেছি। সকালে বিভিন্ন সময় গুড়ি থেকে ভারী বৃষ্টিও আমরা দেখেছি রাজধানীতে। কিন্তু এই বৃষ্টিপাতের কারণে, বৃষ্টিপাতটি এখন অবশ্যই একটু কম, কিন্তু যখন এই বৃষ্টিপাতটি চলছিল তখন কিন্তু আমরা দেখেছি যে নগরবাসী কিন্তু বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে যারা সকালবেলা অফিসগামী যাত্রী ছিলেন বা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তাদের যাতায়াত এবং চলাচলে কিন্তু ব্যাপক বিঘ্ন ঘটেছে এই বৃষ্টিপাতের কারণে। আর তাছাড়া যেটি হয় যে বৃষ্টিপাতের কারণে কিন্তু আমাদের রাজধানীতে বিভিন্ন জলাবদ্ধতা দেখা দেয় এবং জলাবদ্ধতার পাশাপাশি যেটি হয় যে রাজধানীর যে গাড়ির গতি সেটি কিন্তু কমে যায়। ফলে রাজধানীতে কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব এবং গত কয়েকদিনের যে ট্রাফিক ব্যবস্থাপনা তার প্রভাবে কিন্তু আমরা সকাল থেকে যানজটেরও কিন্তু একটি লক্ষণ দেখেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যানজটও দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে আসলে আবহাওয়া অফিসের সামনে থেকে দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ। আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এদিকে 4 দিন ধরে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে চট্টগ্রাম নগরীতে। মুষলধারে বৃষ্টি তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাত থেকে বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা, যানবাহন না থাকায় ভোগান্তিতে বেড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস বলছে চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরো বিভাগে। বৃষ্টিতে নগরীর চকবাজার ও বাকলিয়া দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। আয় উপার্জন কমেছে হকার, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের। বৃষ্টিতে পানি ঢুকেছে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানেও। এদিকে রাত থেকে বরিশালও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে নগরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মাত্র 3 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 57 মিলিমিটার বৃষ্টিপাত। আর গত 24 ঘন্টায় বরিশালে বৃষ্টি হয়েছে 72 মিলিমিটার বৃষ্টি। এদিকে বরিশালের নদী বন্দরে 1 ও সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে কক্সবাজারেও। উত্তাল হয়ে উঠেছে সাগর। অল্পতে বৃষ্টিতে পানিতে অনেকটাই সমস্যা হয়ে যায়, খালি একমাত্র ওই ড্রেনের কারণে। ঠিক আছে, অনেক সমস্যা। এই যে দেখেন এখন যাওয়া যাইতেছে না, কষ্ট হইতেছে, বাইরে যাইতেছে না। স্কুলের বাচ্চাদের সমস্যা হয়, দোকানপাট, বাড়িঘর সব জায়গায় পানি ঢুকিয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে যারা আছে তারা সঠিকভাবে কাজ না করার কারণেই বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকায় অনেক নালার মধ্যে পানি উঠে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধের খোঁজে চট্টগ্রামের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেব রহমান। সোহেব, অভিযানে কোনো অনিয়ম ধরা পড়েছে কিনা বিস্তারিত জানাবেন।
সিফাত সকাল 11:30 থেকে এই অভিযান শুরু হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনেকগুলো ফার্মেসি রয়েছে, কয়েকশো ফার্মেসি রয়েছে বলা যায়। সেই ফার্মেসিগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেই সাথে সেনাবাহিনী একই সাথে যৌথ অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত একটি ফার্মেসিতে আমরা দেখেছি সেখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার এবং একই সাথে সেখানে ঔষধের গায়ে যেই খুচরা মূল্য, সর্বোচ্চ খুচরা মূল্য যেটি লেখা থাকে সেটিকে কালো মার্কার কালি দিয়ে ঢেকে দিয়ে নিজেদের ইচ্ছে মতো দাম আদায় করারও অভিযোগ পেয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। সেনাবাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত এখানে তারা শিক্ষার্থীদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এবং শিক্ষার্থীরা বলছিলেন যে এখানে নিজেদের ইচ্ছে মতো দাম আদায় করেন ফার্মেসি মালিকরা এবং সেই কারণে এবং সেই তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এবং ভোক্তা অধিকারের সহায়তায় একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং সেখানে সিভিল সার্জনের যারা প্রতিনিধি তারাও রয়েছেন এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে অভিযান চলছে এবং অভিযানে কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, অননুমোদিত ওষুধ বলতে যেটি বোঝাচ্ছে সেগুলো বিভিন্ন ভিনদেশি ওষুধ যেগুলো আসলে বাংলাদেশে বিক্রির অনুমোদন নেই, সেরকম ওষুধের কথা বলছেন এবং একই সাথে দামের যে বিষয়টি বলছিলাম যে দামের জায়গাটিতে সেখানে কালো মার্কার দিয়ে ঢেকে দিয়েছে, সেই ধরনের ওষুধও কিন্তু তারা পেয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন, বিক্রেতারা সেনাবাহিনীর সাথে কথা বলছেন তারা এবং একই সাথে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরাও সেই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা রয়েছেন তারাও এখনও একটি ফার্মেসির ভেতরে তারা এখনও খোঁজ চালাচ্ছেন যে এখনও আরও কোনো অননুমোদিত ঔষধ কিংবা মেয়াদোত্তীর্ণ ঔষধ রয়েছে কিনা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে যে কয়েকশো ফার্মেসি রয়েছে সেখানে সাধারণ রোগী যারা আসেন তারা খুব জরুরি প্রয়োজনে আসেন, বিশেষ করে এখানে যখন হাসপাতালে যখন কোনো রোগীর ঔষধের প্রয়োজন হয়, চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় তখনই কিন্তু তারা এখানে আসেন এবং সেখানে এসে তারা সেই ওষুধগুলো সংগ্রহ করেন। অনেক সময় দেখা যায় যে খুব জরুরি প্রয়োজনে বা জরুরি মুহূর্তে আসেন তখন ওষুধের মেয়াদ কিংবা ওষুধের দামগুলো যাচাই করার কিন্তু কোনো সুযোগ থাকে না, সেই কারণে এখানে যারা অভিযান পরিচালনা করছেন তারা এই জায়গাটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন এবং সাধারণ রোগীরা যাতে এখানে ক্ষতিগ্রস্ত না হন বা ঠকে না যান সেই জন্য মূলত এখানে অভিযান পরিচালনা করছেন। তো সেনাবাহিনী এবং ভোক্তা অধিকারের যে যৌথ অভিযান সেটি এখনও চলমান রয়েছে এবং এখন পর্যন্ত একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে ভোক্তা অধিকার এবং সেনাবাহিনীর অভিযানের সর্বশেষ তথ্য। সিফাত। ধন্যবাদ শোয়েব। চট্টগ্রাম থেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন বিস্তারিত শোয়েব রহমান। দেখছেন এখন চারদিক। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্প থেকে বের হয়ে আসতে হবে। এছাড়া গুরুত্ব অনুযায়ী প্রকল্প শ্রেণী বিন্যস্ত করার কথাও জানান তিনি। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা এখানে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। বাংলাদেশের সকল হাসপাতালের চিকিৎসাধীন শিক্ষার্থীদের পুনর্বাসন নিশ্চিত করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সকালে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে এই কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা সব প্রোগ্রাম শিক্ষার্থীদের কথা চিন্তা করে সাজানো হবে, যাতে কোনো শিক্ষার্থীকে বেকার জীবন পাড়ি দিতে না হয়। এ সময় সরকারি হাসপাতালগুলোর উপর সবাইকে ভরসা রাখারও আহ্বান জানান তিনি। বলেন, চিকিৎসা ব্যবস্থায় কিছুটা ঘাটতি আছে, তবে সব হাসপাতালের সেবার মান একই রকম করার পরিকল্পনা তার মন্ত্রণালয়। এদিকে কোনো হাসপাতালে সিট সংকট থাকলে সবার জন্য সিট ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে এই ডেটাবেসটা গ্রহণ করার জন্য। আমরা একটা ম্যাপ করব, সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব যাদের ইমিডিয়েটলি, এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা 1, 2, 3, 4 করে আমাদের অ্যাকশন প্ল্যান করব এবং আমরা কাজে নেমে যাব।
রেলে কালোবাজারি ঠেকাতে এবং রেলের জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এটার একটা আমরা চাইছি। তো এইগুলো আমরা আশা করতেছি আমরা এগুলো খুব সহসা এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কুমিল্লায় ছাত্র আন্দোলনে মাসুম মিয়া নামে এক যুবককে হত্যার দায়ে সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র তাহসিন বাহার সূচনা সহ ৬২ জনের নামে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে সদর দক্ষিণ মডেল থানায় এই মামলা দায়ের করে নিহতের স্বজন আব্দুল হান্নান। পুলিশ জানায় এই মামলায় আরও অন্তত ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে হয়েছে, যাদের সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা। গেল ৪ আগস্ট কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ থানায় কোটবাড়ি নন্দনপুর এলাকায় শিক্ষার্থী ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে নিহত হন। আবহাওয়ায় আবারও ব্যাহত হচ্ছে সমুদ্রের মাছ শিকার, যাতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মেলার আশা করলেও অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে বরগুনা জেলেদের। এতে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কমেছে জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, ফকিরহাট উপকেন্দ্র ও স্থানীয় বাজারগুলোতে। এদিকে সমুদ্র উত্তাল থাকলেও বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে মাছ শিকার করছেন জেলেরা। সরকার নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে দাম বেশি পাওয়ায় খাদ্য গুদামে ধান বিক্রেতা জামালপুরের কৃষকদের অনীহা দেখা দিয়েছে, যাতে জেলার ধান চাল সংগ্রহ অভিযানে ভাটা পড়েছে। জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৪০০ টন থাকলেও ৩২ টাকা কেজি দরে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ৪৫০ টন। অন্যদিকে ৪৫ টাকা কেজি দরে ১১,৬৬৮ টন লক্ষ্যমাত্রার মধ্যে ১০,৫৫৭ টন সিদ্ধ চাল চাতাল মালিকরা সরকারি গুদামে সরবরাহ করেছে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করাতে ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে ১০ বার অঞ্চলটিতে সফর করালেন ব্লিংকেন। কাতারে চলা যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার স্থগিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সফর পরিকল্পনা করেন ব্লিংকেন। মূলত বহির্বিশ্বের তীব্র কূটনীতিক চাপ এবং ইরান ইসরায়েলে হামলা শুরুর সম্ভাবনায় জোর তৎপরতা শুরু করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। শেষ করছি এখন চারদিক।